এসএসসি ও এইচএসসি সকল শিক্ষার্থীদেরকে আজকে আমরা যারা একান্ত কিছুই পারো না, যারা একান্ত কিছুই বোঝো না এবং বাংলা মিনিং সহ কিছুই পারো না, সেই সকল শিক্ষার্থীদেরকে আজকে এমনভাবে শিখিয়ে দিব যে কমপ্লিটিং সেন্টেন্স তোমার আর কখনো কোনো রকম সমস্যা হবে না এবং বিভিন্ন ধরনের টেকনিকগুলো শিখিয়ে দিব। পাশাপাশি শর্ট রুলস থাকতেছে, অর্থাৎ শর্ট রুলস টেকনিক এই দুইটাকে অনুসরণ করে আমরা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি। এখানে যদি বলি যে একবারে কিছুই লাগবে না, সেক্ষেত্রে কথাটা কিন্তু ভুল হবে। অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে নির্দিষ্ট পরিমাণ ফরম্যাট জানতে হয় এবং বেসিকটা অনেকটা বাংলাও জানতে হয়, কেননা বাংলা না জানলেও সেক্ষেত্রে কি হয়, পুরোটা কমপ্লিট করা যায় না। তবে বেশ কিছু জিনিস আছে যেখানে আমরা অনেকগুলো টেকনিক প্রয়োগ করতে পারি, টেকনিকগুলোর সাহায্যে করলে হয়তো বা সেই জিনিসটা অনেকটা ইজি হয়। বাট কমপ্লিটিং সেন্টেন্স মানে কিছু অংশ দেওয়া থাকবে মিনিংয়ের সাথে এবং গ্রামাটিক্যাল অনুসারে বাকিটা কমপ্লিট করতে হবে। তাই এই জায়গাটায় টেকনিকের পাশাপাশি আমাদের মিনিং জানাটাও ইম্পর্টেন্ট। এবং এখানে যেই রুলসগুলো আছে, যে টেকনিকগুলো আছে এবং যে এক্সাম্পলগুলো আছে, আমি বিশেষ করে এক্সাম্পলগুলোর কথা বলবো। যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো তোমাদের বিগত সালে আসা সবচেয়ে বেশি বার আসছে। তাই এই এক্সাম্পলগুলোও যদি কেউ মনে করে যে না আমি এত কিছু পড়বো না, আমি এক্সাম্পলগুলো মুখস্থ করবো, তারপরেও সে সম্পূর্ণ মার্ক পাবে, নিঃসন্দেহে থাকতে পারো। তো অবশ্যই আমি যেভাবে বলি সেভাবে পড়ো, তাহলে এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি যে কমপ্লিটিং সেন্টেন্স যেটা রয়েছে, এই কমপ্লিটিং সেন্টেন্স তোমার কখনোই কোনো সমস্যা হবে না এবং কমপ্লিটিং সেন্টেন্সে তুমি এখানে পূর্ণ মার্ক পাবা। তো দেখো, কমপ্লিটিং সেন্টেন্সের রুল 1, সেখানে দুইটা জিনিস সবচেয়ে বেশি থাকে, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। এখন প্রশ্ন হলো, কিছু একটা লেখা আছে, তারপরে লেখা আছে ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট, এর পরে গ্যাপ আছে। এখন কথা হলো, সো দ্যাটের পরে গ্যাপ আছে, এরকম লিখছে সো দ্যাটের পরে গ্যাপ আছে। এখন এই গ্যাপটা পূরণ করবা কিভাবে, এটা তোমাকে বুঝতে হবে। আগের অংশ না বুঝলেও চলবে, পরের অংশ ইম্পর্টেন্ট, যে গ্যাপ পূরণ কিভাবে আমরা করব। এখন আমি যদি বলি দ্যাট অর্থ যে বা যাতে, সো দ্যাট অর্থ যাতে হলো, ইন অর্ডার দ্যাট অর্থ হলো যাতে। সহজ কথা হলো তিনটার গ্রামাটিক্যাল রুলস প্রায় সেম। এখন আমরা যখন গ্যাপ পূরণ করবো, আমরা মেনলি শিখবো গ্যাপ পূরণ করা। দেখো এই পর্যন্ত তোমার দেওয়াই থাকবে দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে। সেম জিনিসই স্ট্রাকচার দুইটা দেখাচ্ছে। তো এখানেও সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট, এই তিনটার মধ্যে একটা দেওয়াই থাকবে। আর এইটা হলো মেন হলো আমাদের গ্যাপ পূরণের সিস্টেম। আর প্রিভিয়াসে আমাকে যে জিনিসটা দেখতে হয়, যে আমাকে জাস্ট দেখতে হবে যে এই প্রিভিয়াস মানে সো দ্যাটের পূর্বে যে সেন্টেন্সটা আছে সেটা কি প্রেজেন্ট টেন্স না সেটা পাস্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এক নিয়ম, পাস্ট টেন্স হলে এক নিয়ম, তেমন নিয়ম কোনো আলাদা না। মেন কথা হলো এখানে প্রেজেন্ট টেন্স হলে এ পাশেও প্রেজেন্ট হয়, এ পাশে পাস্ট হলে এ পাশেও পাস্ট হয়। কি এখন কথা হলো প্রেজেন্ট হলে, যেমন ধরো প্রেজেন্ট হলে আমরা লিখে এলো ক্যান, উইল, মে। এখন পাস্ট হলে ক্যানের পাস্ট কি, ক্যানের পাস্ট হলো কুড, উইলের পাস্ট উড, মের পাস্ট মাইট। শুধু এতটুকুই পার্থক্য, বাকি সব সেম। অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্স হলে আমরা ক্যান, উইল, মে লিখবো, আর পাস্ট টেন্স হলে আমরা লিখবো হলো উড, তোমার কি কুড, উড, মাইট। এবার আসি কোনটা কখন লিখবো সেটা তো অবশ্যই বলবো। তার আগে আরেকটা বিষয়, কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা বুঝবো কিভাবে আমরা? খুব সহজ, যদি V1 ফ্রম হয়, সাবজেক্টটা যেমন ইট আছে, এটা একটা V1 ফ্রম। সহজ বাংলা যদি বলি যে এম ইজ আর, এম ইজ আর, এটা যদি থাকে প্রেজেন্ট টেন্স, আর যদি ওয়াজ আর যদি ওয়ার থাকে তাহলে এটা হলো পাস্ট টেন্স। আর একটা বিষয় হলো ভার্বের সাথে যদি ইডি থাকে, ভার্বের সাথে যদি ইডি থাকে তাহলে এটাও পাস্ট টেন্স। আর যদি এখানে ভার্বের সাথে এস বাই এস অথবা ফাঁকা ভার্ব থাকে সেক্ষেত্রে এটা হলো প্রেজেন্ট টেন্স। তো এইভাবে আমরা প্রেজেন্ট অ্যান্ড পাস্ট চিনতে পারি। ওকে, এবার কথা হলো আমি বুঝে নিলাম যে এটা প্রেজেন্ট, এটা পাস্ট। আমাকে এই গ্যাপ পূরণ করতে হবে কিভাবে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অর্থ হলো যাতে। ঠিক আছে, এটা বসলো। আমাকে গ্যাপ পূরণ করতে হবে, প্রথমে একটা সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট একই হতে পারে, ভিন্ন হতে পারে। তারপরে ক্যান, তোমার কি ক্যান, উইল এবং মে, যেটা শুনতে ভালো লাগে। তুমি চাইলে সবসময় ক্যান ইউজ করতে পারো, সবসময় মানে অল টাইম। যদি তোমার মনে হয় যে ক্যান, উইল, মে আমি কখন কখন বসাবো, মে মানে কোনো একটা কাজ হতে পারে এরকম যদি বোঝায় সেক্ষেত্রে মে হয়। কোনো একটা কাজ অবশ্যই করতে পারবা সেরকম কোনো কিছু বোঝাইলে সেক্ষেত্রে এটা হলো ক্যান। আর উইল হলো ফিউচারে কোনো কিছু বোঝালে। এখন কেউ যদি মনে করে যে আমি ক্যান ইউজ করবো অল টাইম, করতে পারবো, কোনো সমস্যা নেই, এমনি কোনো ঝামেলা তো নেই। ওকে, সেম জিনিস এই পাশে পাস্ট টেন্স হলো, ওই পাশে জাস্ট কি ক্যানের জায়গায় কুড, উইলের জায়গায় উড অথবা মের জায়গায়। এখন যদি এখানে কেউ ক্যান ইউজ করে সেক্ষেত্রে এখানে কুড ইউজ করবে, এখানে যদি মে ইউজ করে এখানে কি মাইট ইউজ করবে, উইল ইউজ করার দরকার নেই। তারপরে সেন্টেন্স মিলে তোমাকে একটা ভার্ব বসাতে হবে। ঠিক আছে, এবার আমরা কাজ করি। দেখো এক্সাম্পল হিসাবে আমি এখানে রাখছি কি উই ইট সো দ্যাট। উই আমরা, ইট মানে খাই, আমরা খাবার খাই, সো দ্যাট যাতে, যাতে। তাহলে এখানে ইট আছে, দেখো এর সাথে কিন্তু ইডি নাই, ভার্বের সাথে ইডি বা V1 V2 ফ্রম বা পাস্ট ফ্রম যেটাকে আমরা বলি, এটা ইডি বা V2 ফ্রম থাকলে সেটা পাস্ট টেন্স।
তাহলে এখানে আমরা কি করব সাবজেক্ট লিখবো সাবজেক্ট এখানে কি আছে দেখো আমাদের মেন গ্যাপ পূরণ করার নিয়ম হলো সাবজেক্ট এখানে কি শুরুতে আছে উই এই যে সাবজেক্ট উই তারপরে আমরা এখানে একটা মে অথবা তুমি যে কোনো একটা লেখো উইলকে বাদ দিলাম না হয় ক্যান অথবা মে বসাও তুমি অল টাইম প্রয়োজনে তুমি অল টাইম তুমি ক্যান বসাও তাহলে সেক্ষেত্রে আমরা কি এই জন্য একটা ক্যান বসালাম এবার এখানে তোমাকে একটা ভার্ব এবং যদি আরও কিছু মন চায় দিবা এখন কথা হলো উই সো দ্যাট উই ক্যান এই পর্যন্ত আমরা করতে পারবো ইজিভাবে মানে শুধু গ্রামাটিক্যাল রুলস অনুসারেই করতে পারবো কিভাবে আমি আরেকবার দেখা দিচ্ছি যে কিভাবে আমরা এটাকে ইজিলি করতে পারবো আবার বলতেছি প্রথমে আমরা দেখবো যে এখানে কি আছে এটা তো থাকবেই আমাদের নিয়ম হলো গ্যাপ যখন সো দ্যাট থাকবে আমাদের নিয়ম হলো সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে আমাদের নিয়ম হলো প্রথমে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট কোথায় পাবো সাবজেক্ট শুরুতেই দেওয়া থাকবে যে উই আছে উই সাবজেক্ট তারপরে হয় ক্যান নাইলে কুড এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখবো ওগুলো নাই লিখলাম ক্যান অথবা কুড এখন এ পাশে প্রেজেন্ট হলে ক্যান আর এ পাশে যদি পাস্ট হয় যেমন ইটের পাস্ট হলে এট তো এর পাস্ট হলে সেক্ষেত্রে কুড প্রেজেন্ট হলে ক্যান পাস্ট হলে কুড তারপরে একটা ভার বসাবে যেটা মিনিংয়ের সাথে বসাতে হবে তোমাকে তো এই পর্যন্ত কিন্তু করা সম্ভব শুধু একটা সেন্টেন্স তোমাকে আলাদা করতে হবে এবার এক কথা হলো উই ইট সো দ্যাট আমরা খাই যাতে উই ক্যান আমরা কি আমরা করে সার্ভাইভ আমরা বাঁচতে পারি আমরা যেন কি আমরা খাই আমরা যেন বাঁচতে পারি বা টিকে থাকতে পারি উই অ্যাট সো দ্যাট আমরা খেতাম যাতে আমরা যদি বাঁচতে পারতাম ঠিক আছে এরপরে উই এট সো দ্যাট এখানে দেখো লেখা আছে উই মে লিভ এখন কথা হলো এরকম কোনো বিষয় না যেহেতু গ্যাপ তোমার কাছে দেওয়া থাকবে তুমি যেভাবে পূরণ করবে সেটাই সঠিক উই মে লিভ আমরা খাই আমরা যেন বাঁচতে পারি এখন দেখো এখানে আমি সার্ভাইভ হলো তুমি পারবে এটা 100% সার্ভাইভ তুমি নিজের কিন্তু বাঁচা আমাদের জীবন কিন্তু থাকবে কি থাকবে না এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই তো এরকম যদি আনইকুয়ালিটির যে প্রশ্নগুলো হতেও পারে নাও হতে পারে এরকম কোনো কিছু থাকলে সেক্ষেত্রে মে বসে আর বাকি ক্ষেত্রে ক্যান বসে যেমন বৃষ্টি হলে হতেও পারে আবার নাও হতে পারে সেক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে আমরা কি মে বসাই আর যেই কাজটা অবশ্যই হবে সেই কাজটার ক্ষেত্রে আমরা ক্যান বসাই উইলের ব্যবহার কোনো প্রয়োজন নেই এখানে আমরা করবোই না ওকে এই হলো পার্থক্য এছাড়া তেমন কিছুই না তাহলে কি উই অ্যাট আমরা খাই সো দ্যাট যাতে করে কি উই মে লিভ যাতে আমরা বাঁচতে পারি যাতে আমরা কি করতে পারি বাঁচতে পারি তো এটা এরপরে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বোর্ডের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয়েছে দ্য ফার্মার্স স্নো সিট দ্যাট সো স্নিট দ্যাট এখানে অনেক ক্ষেত্রে সো দ্যাটও থাকে এখন প্রশ্ন হলো ফার্মার মানে হলো কৃষক কি করে বীজ কি করে বপন করে দ্য ফার্মার্স সো সিন্ট মানে হলো বীজ আর এটা হলো বপন করা তাহলে দ্য ফার্মার্স বা কৃষকরা কি করে বীজ বপন করে দ্যাট যাতে কি তারা একটা ভালো ফসল পায় এখন আমার নিয়ম কি আমার নিয়ম হলো প্রথমে সাবজেক্ট কোথায় থাকে প্রথমে সাবজেক্ট হলো দ্য ফার্মার্স হলো লাস্টে এস আছে ফার্মার্সের লাস্টে কি আছে এস হলো প্লোরালের ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুসারে আমরা জানি যে প্লোরাল হলে সেক্ষেত্রে দে বসে তারপরে একটা কি মে ক্যান যদি প্রেজেন্ট হয় ক্যান আর এ হলো কুড লেখো এখন এখানে এই পাশে দেখো ফার্মার্সের পর স্নো আছে এর সাথে করে ইডি নাই তার মানে এটা কিন্তু প্রেজেন্ট হলে তোমাকে এখানে কি করতে হবে তোমাকে এখানে অবশ্যই তোমাকে এখানে যদি মে ক্যান ইউজ করতে পারতা দে ক্যান গেট এ হারভেস্ট এখানে ক্যান ইউজ করা নেই কারণ কি ভালো ফসল হতেও পারে নাও পারে এই জন্য এখানে মে ইউজ করা হয়েছে যদি বাধ্যতামূলক কোনো কাজ হতো সেক্ষেত্রে এখানে আমি কি ইউজ করতাম ক্যান তাহলে দে ক্যান গেট এ হারভেস্ট কি তোমার কি কৃষকরা ভালো বীজ বনে দ্যাট যাতে কি বা সো দ্যাট যাতে দে মে গেট এ হারভেস্ট যাতে তারা ভালো ফসল পায় আই ক্লোজ দ্য ডোর আমি কি দরজা বন্ধ করি সো দ্যাট যাতে এখন আমি দরজা বন্ধ করি কেন আমি দরজা বন্ধ করি যেন চোর বাড়িতে না আসতে পারে আমি দরজা বন্ধ করি যেন সে বা তারা যেন ভিতরে না আসতে পারে এই জন্যই তো আমরা দরজা বন্ধ করি নাকি আমি নিজের জন্য তো আর দরজা বন্ধ করি না এরকম বিষয় হলো আই ক্লোজ দেখো এখানে তো নিয়ম হলো সাবজেক্ট হিসাবে এখানে হি কারণ কি আমি অবশ্যই নিজের জন্য দরজা বন্ধ করি না যেন আমি নিজে না আসতে পারি এটা তো হতে পারে না তাই এখানে সাবজেক্ট হিসাবে হি বা থিপ ইউজ করতে পারো এখানে ভার্বের সাথে ইডি আছে ক্লোজড আছে সেক্ষেত্রে এখানে মাইট ইউজ করতে পারো মানে কি যেহেতু পাস্ট আছে ইডি আছে মানে পাস্ট আছে সেক্ষেত্রে তুমি এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো উড মাইট এখানে আমরা মাইট ইউজ করছি দেন তুমি বাকিটা অর্থের সাথে মিলাই করো তাহলে কি আই ক্লোজ দ্য ডোর আমি দরজাটি কি করেছি আমি দরজাটি বন্ধ করেছি সো দ্যাট যাতে করে তোমার কি হি মাইট নট এন্টার দ্য রুম যেন সে কক্ষে বা সে রুমে যেন কি করতে প্রবেশ করতে না পারে তারপরে she saved কি মানি ইন অর্ডার দ্যাট সে টাকা কি করে সে টাকা সঞ্চয় করে বা জমিয়ে রাখে ইন অর্ডার দ্যাট যাতে করে কি হি কুড কারণ এখানে শি আছে
তো শি কুড বাই এ গিফট, যাতে করে সে একটা কি করতে পারে, একটা গিফট কিনতে পারে, যাতে করে সে একটা উপহার কিনতে পারে। সে টাকা জমিয়ে রাখে যাতে করে সে একটা উপহার কিনতে পারে। এখানে এরকমও লিখতে পারতাম যে সে, ঠিক আছে, শি কুড বাই, এখানে গিফট বলতেছে বাই এ বুক, যাতে সে একটা বই কিনতে পারে, ঠিক আছে, বা সাম বুকস। শি সেভড মানি, সে কি করে, টাকা সংগ্রহ করে, ইন অর্ডার দ্যাট, যাতে করে শি কুড বাই সাম বুকস, যাতে করে সে কিছু পরিমাণ বই বা কিছু বই কিনতে পারে। তো এইভাবে করলে তুমি খুব ইজিলি পারবা। আমি বারবার বলতেছি এই যে এক্সাম্পলগুলো, বিশেষ করে এখানে এই এই তিনটা, এই এক্সাম্পলটা, ঠিক আছে, এবং এই এক্সাম্পলটা, এই তিনটা এক্সাম্পল মাস্ট বি মনে রাখবা। উপরেরটা বোঝানোর জন্য শর্ট আমরা একটা দিয়েছিলাম, বাট নিচেরগুলো বোর্ডের থেকে আসা, তাই অবশ্যই সেগুলো করবা। ওকে, এরপরে রুলস 2, অ্যাজ ইফ বা অ্যাজ দো, দুইটার অর্থ একই, এমন যেন, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। তো এখানে একটা বিষয় হলো, অ্যাজ ইফ অ্যাজ দোর পরে তুমি যেহেতু পূরণ করবা, তুমি দুইটা ওয়েতে পূরণ করতে পারো, যেমনটা আমরা এখানে রাখছি। তো কিভাবে বিষয় অ্যাজ ইফ আর অ্যাজ দোর, যদি তুমি এই অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে, আমি আবার বলতেছি, এটা ট্রিক্স বলতে পারো, অ্যাজ ইফ বা অ্যাজ দো যাই থাকুক, দুইটার অর্থ তো সেমই, অ্যাজ ইফ অ্যাজ দো। এইটার পূর্বে যদি তুমি কয়েকটা ওয়ার্ড দেখো, যেমন টেলক, ঠিক আছে, তারপর স্পিক, তারপর বিহেভস, এখানে বিহেভস, তারপর হলো তোমার এখানে প্রেটেন্ট, এই ওয়ার্ডগুলো দেখলে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো মানে অ্যাজ ইফের পরে এই ওয়ার্ডগুলো আছে, সেক্ষেত্রে এখানে তুমি গ্যাপটা পূরণ করে দিবে এইভাবে। এখানে একটা গ্যাপ থাকে তো নাকি, যদি এই পাশে দেখো, আমি আবার বলতেছি, অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিস থাকে, টক, স্পিক, বিহেভস, প্রেটেন্ট, এই চারটা ওয়ার্ড যদি তুমি দেখো, সেক্ষেত্রে তুমি এইভাবে পূরণ করতে পারো যে একটা সাবজেক্ট লিখবা, সাবজেক্ট তো অবশ্যই এখানে যা থাকবে সেটাই, সাবজেক্ট শুরুতে যা থাকবে তাই, তো সাবজেক্ট লিখে দিবা, যে কোনো একটা সাবজেক্ট, প্লাস নিউ লিখবা, যদি পাস্ট হয়, প্রেজেন্ট হয় নিউ লিখবা, আর যদি পাস্ট হয় তাহলে হ্যাড নান লিখবা, হ্যাড নান, ঠিক আছে, হ্যাড নান, এভরিথিং, এখানে এভরিথিং লিখে দেবো, তাহলে হয়ে যাবে, সমস্যা নেই, এভরিথিং। আমি আবার বলতেছি, টেকনিকটা ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে। যদি অ্যাজ ইফ বা অ্যাজ দোর পূর্বে যদি টক, স্পিক, বিহেভস, প্রেটেন্ট, এই চারটার মধ্যে যে কোনো একটা থাকে, সেক্ষেত্রে উত্তর লিখবো হলো সাবজেক্ট লিখবো, সাবজেক্ট এখানে যা থাকবে তাই, তারপর নিউ অথবা হ্যাড নান। এখন কথা হলো নিউ কোথায় লিখবো আর হ্যাড নান কোথায় লিখবো। যদি এই পাশে যে ওয়ার্ডটা, তার সাথে যদি এই যে ওয়ার্ডগুলো এটার সাথে যদি ইডি ফর্মে হয়, তাহলে আমরা লিখবো হলো হ্যাড নান, যদি ইডি ফর্মে হয়। এস বাই এস অথবা কোনো কিছু না থাকলে সেক্ষেত্রে আমরা লিখবো নিউ। কথা কি বোঝা গেল, যে এপাশে যদি এস বাই এস বা কি কোনো কিছু, মানে মেন কথা হলো প্রেজেন্ট টেন্স যেটাকে বলি, এস বাই এস অথবা কোনো কিছু না থাকলে আমরা লিখবো নিউ, আর যদি ভার্বের সাথে ইডি থাকে তাহলে আমরা লিখবো কি হ্যাড নান এভরিথিং। আচ্ছা, এবার একটু বিষয় বলি, তবে মেন স্ট্রাকচার হলো এরকম যে প্রেজেন্ট টেন্স, আমি যেমনটা বললাম প্রেজেন্ট টেন্স, তো অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে সেক্ষেত্রে আমাকে লিখতে হয় সাবজেক্ট প্লাস ভি2, মানে পাস্ট ফর্ম, এই যে নিউ, পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরপর তুমি অথবা এভাবে লিখতে পারি যে এখানে পাশে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো এই দুইটা ওয়ে সিস্টেমে করা যেতে পারে, এখন ডিপেন্ড হলো কোনটার সাথে মিলে সেটা। স্ট্রাকচার টুতে আমরা বলতে পারি পাস্ট টেন্স যদি হয়ে থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো তুমি বসাবা, বসানোর পরে তুমি কি সাবজেক্ট প্লাস হ্যাড, যেমন আমি বললাম যে ভার্বের সাথে ইডি থাকলে সেটা পাস্ট হয়, সেক্ষেত্রে আমাকে হ্যাড বসাতে হয়, যে হ্যাড, দেন ভি3 ফ্রম, নিউর ভি3 হলো নান, তারপর কি, অথবা এইভাবে করা যেতে পারে যে তোমার কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস অবজেক্ট। তো এইভাবে আমরা কিন্তু পূরণ করতে পারি। যেমন দেখো, হি এক্সাম্পল হিসেবে হি টক্স, এখানে এস মানে টক্স আছে, যে এখানে এই ওয়ার্ডটা আছে টক্স, তো এই ওয়ার্ডটা থাকলে এটা কি এস বাই এস আছে, সেক্ষেত্রে আমি সাবজেক্ট লিখবো, প্রথমত লিখবো সাবজেক্ট প্লাস নিউ অথবা হ্যাড নান প্লাস এভরিথিং। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট প্রথমে যেটা আছে সেটা হি, এখানে দেখো এই যে হি, সাবজেক্ট হলো হি, তারপরে কি লিখবো নিউ অথবা হ্যাড নান, কি লিখবো ডিপেন্ড হলো এখানে এস বাই এস থাকলে হ্যাড নান, এখানে যদি এস বাই এস মানে সরি ইডি থাকলে হ্যাড নান, আর যদি এখানে ইডি না থাকে সেক্ষেত্রে কি নিউ, এই যে নিউ, ঠিক আছে, প্লাস এভরিথিং, এই যে এভরিথিং। এবার কি কথা কি, হি টেক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, সে এমনভাবে কথা বলছে যেন সে সব কিছু জানতো। তারপরে শি স্পোক, এখানে দেখো স্পিকের পাস্ট ফর্ম স্পোক দেওয়া আছে, তো আমি জানি যে পাশে যদি পাস্ট টেন্স হয়, পাশে পাস্ট টেন্স থাকলে হ্যাড বসাতে হবে, তার মানে কি এখানে আমি বসাবো হ্যাড নান। দেখো তাহলে শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড নট, কারণ শিকে সাবজেক্ট তো শি আছে, আমাকে এখানে যে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট কি আছে শি, তারপর আমাকে লিখতে হবে হ্যাড নান, এই যে আমার হ্যাড নান, ঠিক আছে এভরিথিং। তো দেখো আমি আবার বলতেছি, এই চারটা বোর্ডে বিশেষ করে থাকে,
যে টেক্স, স্পিক, বিহেভস, প্রেটেন্ট এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নিউ অথবা হ্যাড নান প্লাস এভরিথিং লিখে দেব। এখন যদি ব্যতিক্রম থাকে, দেখা যাক আমি ব্যতিক্রম কোনো কিছু তুলছি কিনা। আচ্ছা, ব্যতিক্রম তুলে নেই, আমি তাও নিজে দেখা দিচ্ছি। এখানে বেশ অনেকগুলো জিনিস ব্যতিক্রম থাকতে পারে বা অনেক কিছু ব্যতিক্রম আমরা লিখি অনেক ক্ষেত্রে, তো বোর্ডে কিন্তু সেগুলোও থাকে। আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, তো এগুলোকে মুছে দিই। এই যে বিষয়টা এটা কিন্তু খেয়ালে রাখবা। তো এখানে তোমার অনেক ক্ষেত্রে থাকে এরকম, এখানে ধরো হি, এগুলো চারটা থাকলে তো তুমি ইজিলি লিখে দেবে হি নন এভরিথিং। এছাড়াও বেশ কিছু জিনিস থাকে, আমি আপাতত বলতেছি। হি রান ফার্স্ট, হি রান, ঠিক আছে, অ্যাজ ইফ, হি রান অ্যাজ ইফ এরকম থাকলো। এখন দেখো হি রান অ্যাজ ইফ, এখানে রান আছে কি নাই, টক নাই, স্পিক নাই, প্রেটেন্ট নাই, বিহেভস নাই, এগুলো নাই, কি আছে, অন্য কিছু আছে। সেক্ষেত্রে আমাকে মিনিংয়ের সাথে আসতে হয়। প্রথম কাজ আমার সাবজেক্ট লেখা। তো সাবজেক্ট কোনটা থাকে, সাবজেক্টগুলো প্রথমে যেতে থাকে, যেমন হি আছে, এই হিটা আমার হলো সাবজেক্ট। তারপর আমাকে লিখতে হয় একটা কি সাবজেক্ট লেখা শেষ, তারপরে হয় ভিতে লিখতে হবে অথবা হ্যাড লিখতে হবে। এখন ভি টু লিখবো কিনা হ্যাড। দেখো হি আছে রান, এস হবে রানস। আচ্ছা, এখানে আর রানের যে ফ্রম এটা বুঝতে হবে যে ভার্বের সাথে যদি এস বা এস থাকে তাহলে এমনি লিখবো। আর প্রথমে যেটা লিখছিলাম তখন আমি এখানে এসটা দিই নাই। আচ্ছা, মুছতে গেলে পুরোটাই মুছতে যাবে। আচ্ছা, তো এখানে যদি এস বা এস থাকে তাহলে জাস্ট V3 লিখতে হবে। তাহলে কি হি রানস অ্যাজ ইফ, আর সে এমনভাবে দৌড়াচ্ছে জানো, হি এই যে সেকেন্ড স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়ার, হি ওয়ার, ঠিক আছে, এ ম্যাড, সে এমনভাবে দৌড়াচ্ছে যেন সে একজন পাগল। হি রানস অ্যাজ ইফ, সে এমনভাবে দৌড়াচ্ছে যেন হি ওয়ার এ ম্যাড, সে একজন পাগল। তো এরকম কিছু ওয়ার্ড থাকতে পারে, ওই চারটা ব্যতীত কিছু ভিন্ন ওয়ার্ড থাকে বোর্ডে যেগুলো আমাদের করতে হয়। আর যদিও আমি সবগুলো বোর্ড করে দিব, আমি প্রথমে আমার রুলস অনুসারে আমি সবগুলো রুলস আগে তোমাদের দেখে নিচ্ছি, তারপরে আবার কি বিগত সালের সবগুলো বোর্ড করতে আসবো, আর এগুলো বোর্ডের প্রশ্নই। ওকে।